ইসরায়েলের রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে পুলিশ কার্যালয়ে পাল্টা আক্রমণ। ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ট্রাম্প। 2027 সালে নতুন কারিকুলাম শুরু হবে ষষ্ঠ শ্রেণী থেকে। অনুকরণ নয়, দেশের প্রেক্ষাপট বিবেচনায় প্রবর্তনের দাবি। শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিতের পরামর্শ। অনিয়ম দুর্নীতিতে ডুবেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর্থিক কেলেঙ্কারি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সাবেক 2 ভিসির বিরুদ্ধে। শাস্তি নিশ্চিতে সহযোগিতার আশ্বাস। পড়াশোনা তো করার ইচ্ছা ছিল, বাবা নাই, কি করব। দারিদ্র কেড়ে নিচ্ছে দুরন্ত শৈশব। চলতি বছরের মধ্যেই বন্ধের নির্দেশনা থাকলেও বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সামাজিক সুরক্ষার আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। সপ্তম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। বুধবার রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করে হামলা প্রতিহতের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনার জন্য হোয়াইট হাউসে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে তেহরান। ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 639 জন। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে। বুধবার রাতেও দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে। আইআরজিসির দাবি, তাদের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইসরায়েলে এ পর্যন্ত 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে বুধবার ভাষণ দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানে হামলার লক্ষ্য তাদের পরমাণু সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার গুড়িয়ে দেয়া। চলমান হামলার মাধ্যমে ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইসরায়েল পৌঁছাচ্ছে বলেও দাবি করেন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষে থাকায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপিয়ে দেয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান 60 দিন সময় পেয়েছিল, কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন জিইয়ে রাখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বুধবার সিনেট আর্মড ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে। If and when those decisions are made, the department is prepared to execute. ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠেন তরুণরা। অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। এ সময় ইসরায়েলপন্থীরা বিক্ষোভকারীদের বাধা দিলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়
সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। রাস্তায় ইরানি পতাকা ও হাতে প্লেকার্ড নিয়ে ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়াশিংটনের রাজপথ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েল যে অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই। বিক্ষোভে পাল্টা অবস্থান নেন ইসরায়েলপন্থীরাও। ভিড়ের মধ্যে কয়েকজন ইসরায়েলি পতাকা ওড়ালে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানটিতে। পরে পুলিশ এসে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা থামায়। প্রতিবাদে অংশ নেন অর্থোডক্স ইহুদিরাও। ইরানে জায়োনিস্ট হামলার নিন্দা জানান তারা। আমি শান্তির পক্ষে। আমি জানি না তারা কি করছে। সরকার প্রধানরা সবচেয়ে খারাপ কাজগুলোই করছে। টানা সপ্তম দিনের মতো ইরান ইসরায়েল সংঘাতে হতাহত হয়েছেন দুই দেশের বহু মানুষ। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 639 জন, যার বেশিরভাগই বেসামরিক। অন্যদিকে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 24 জন। নিহতদের সবাই সাধারণ মানুষ বলে দাবি তেল আবিবের। কাকুলি আখতার, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 12:15টার দিকে রাজধানী রেফার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাসায় থেকেই চিকিৎসা চলবে বলে জানান তিনি। এর আগে সন্ধ্যা 7:47 হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন যান তিনি। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসার পর বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন বেগম জিয়া। লন্ডনে 4 মাসের চিকিৎসায় সুস্থ হয়ে 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন, উনি মোটামুটি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। ম্যাডাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। 2027 সাল থেকে চালু হচ্ছে নতুন কারিকুলাম। বিভিন্ন দেশের কারিকুলাম পর্যালোচনা সহ প্রাথমিক কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আর কোনো দেশের হুবহু অনুকরণ নয়, দেশের প্রেক্ষাপট বিবেচনায় কারিকুলাম প্রবর্তনের পাশাপাশি মূল্যায়নে পরীক্ষা পদ্ধতিকে প্রাধান্য দেওয়ার দাবি অভিভাবকদের। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে মুখ থুবড়ে পড়বে সব উদ্যোগ। শাকির আহমেদের রিপোর্ট। আলোচনা সমালোচনার ফলে চালুর মাত্র 1 বছরের মাথায় বাতিল করা হয় 2023 সালের কারিকুলাম। 2012 সালের শিক্ষাক্রম পরিমার্জন করে চলছে চলতি বছরের কার্যক্রম। আগামী বছরও এই কারিকুলামই চলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর পড়াশোনা। তবে এক যুগের আগের এই কারিকুলাম যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরিতে কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বাচ্চারা বারবারই গিনিপিগ হচ্ছে, তাদেরকে দিয়ে বারবার একটা পদ্ধতি তাদের উপর চাপানো হচ্ছে, আবার চেঞ্জ করা হচ্ছে, আবার চাপানো হচ্ছে। আমি বলবো যে আমার বাচ্চারা সাফারার। কারিকুলাম অবশ্যই যদি চেঞ্জ করে সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটটাকে প্রায়োরিটি দেওয়া হয়। ইতোমধ্যে যোগোপযোগী কারিকুলাম প্রবর্তনে প্রাথমিক পর্যালোচনা শুরু করেছে এনসিটিবি। 2027 সালে 6ষ্ঠ শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলাম। এবছর যারা ক্লাস 9-এ আছে তারা 27-এ পরীক্ষা দিবে। তার মানে 12র কারিকুলামে আমার 27 পর্যন্ত কিন্তু অটোমেটিক যাচ্ছে। 26-এ আমাদের 12র কারিকুলামে যাচ্ছে। 27-এ আমরা টার্গেট করে আমাদের ইন্টারনাল যে ডেস্ক ওয়ার্কগুলি আছে সেগুলি কাজ শুরু হয়েছে। আমরা বিভিন্ন ডকুমেন্টগুলি রিভিশন করছি। বিদেশের অনুকরণে নয়, কারিকুলাম হতে হবে দেশের চাহিদার প্রেক্ষিতে, এমন দাবি করছেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনে যুক্তরা। বিগত যে কারিকুলাম ছিল সেটাতে পরীক্ষা পদ্ধতি নেই বললেই চলে, মানে কোনো পরীক্ষা পদ্ধতি ছিল না। এক স্টুডেন্ট ক্লাস 1-এ যে ভর্তি হতে পারবে সে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে সে সার্টিফিকেট পেয়ে যাবে। এখানে পরীক্ষা ছিল না দেখে যে অভিভাবকদের একটা দুশ্চিন্তা ছিল যে আমাদের ছেলেমেয়েরা পড়া টেবিলে ফিরতেছে। সীতানাথ বসাকে সে আদর্শলিপি কিনে আবার বানান শেখাতে হচ্ছে।
আর অঙ্কগুলিও শেখাতে হচ্ছে, কারণ ওই যে কাগজ কেটে কেটে মেধা গেছে একদম ড্যামেজ হয়ে, যে পদ্ধতিটা তাদের সরকার চালু করতে চেয়েছিল। অংশীজনের সঙ্গে আলোচনা করেই মূল্যায়ন সহ কারিকুলামের নানা দিক চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বোর্ড। যেই অ্যাসেসমেন্ট করা হোক, যেই টিচিং লার্নিং অ্যাপ্রোচ করা হোক, সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো স্কোপ নাই। মানে সমাজের যে ডিমান্ড, আমার সোসাইটির যে ডিমান্ড, আমার গ্লোবাল যে ডিমান্ড, এটার সাথে অ্যালাইনমেন্ট অবশ্যই থাকতে হবে। আর শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয় বলছেন শিক্ষাবিদরা। আপনার ছাত্র A+ পাচ্ছে, কিন্তু সেটা তো কারিকুলামের ভালো কারিকুলাম রিফ্লেকশন না। সবসময় প্রত্যাশাগুলো নিয়ে আমরা কারিকুলাম তৈরি করি, সেই প্রত্যাশাগুলো তাদের মধ্যে অর্জন করতে পারে, এই জন্য মানসম্মত শিক্ষকের কোনো বিকল্প নাই। কারিকুলামে কোনো মতাদর্শকে চাপিয়ে না দিয়ে দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। কোনো গোষ্ঠীর প্রভাব যেন না থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য ডক্টর নুরুন নবী ও ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে। শিক্ষকরা বলছেন 2 ভিসির ধারাবাহিক অনিয়মের কারণে দীর্ঘ সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2015 সালে তৎকালীন আওয়ামী সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় 10 তলা ছাত্রী হল ও ডক্টর ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউট এবং একটি স্বাধীনতা স্মারক নির্মাণে 97 কোটি 50 লাখ টাকা বরাদ্দ দেয়। সে সময় উপাচার্য ছিলেন প্রফেসর ডক্টর AKM নুরুন নবী। তবে 2017 সালের 14 জুন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বন্ধ করে দেন প্রকল্পের কাজ। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ভবনের নকশা পরিবর্তন করে নির্মাণ ব্যয় বাড়ানো হয় দ্বিগুণেরও বেশি। তবে এরই মধ্যে সব প্রকল্পে ব্যয় হয় 55 কোটি টাকা। শিক্ষকরা বলছেন বিগত উপাচার্যদের ধারাবাহিক অনিয়মের কারণেই প্রতিষ্ঠার এক যুগেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে রংপুর মানুষের যে এই আকাঙ্ক্ষাটা ছিল, এইটা কখনোই তারা বাস্তবায়িত হতে দেখেনি। আমাদের উপাচার্যরা তারা বিভিন্নভাবে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতারণা করেছেন। এনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, তাহলে এনারা যদি এরকম অনিয়ম করতে, তাহলে ছাত্রদেরকে এনারা কি শিখিয়েছে? আর ঠিকাদারকে অ্যাডভান্স 15 কোটি টাকা দিয়ে দেওয়া, এটা আপনারা ভাবতে পারেন? প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্য ডক্টর নুরুন নবী, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদার আব্দুল সালাম ও হাবিবুর রহমানের বিরুদ্ধে বুধবার মামলা করে দুর্নীতি দমন কমিশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বলেন, অনিয়ম যেই করুক যথাযথ শাস্তি নিশ্চিতে সহযোগিতা করবেন তিনি। দুদকে যতটুকু চাহিদা, যতটুকু দেওয়ার আমরা প্রোভাইড করছি। আমি চাই এখান থেকে যারাই অনিয়ম করুক না কেন তারা শাস্তির আওতায় আসুক। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং দরপত্রের অস্বাভাবিক মূল্য প্রস্তাব সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরও থাকছে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে চায় বিটিআরসি। ফাইবার নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ। 5 প্রতিষ্ঠানের মধ্যে বাংলাফোনকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত। দেশে দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা, অথচ চলতি বছরের মধ্যেই সব ধরনের শিশু শ্রম বন্ধের নির্দেশনা রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন, সবকিছু ছাপিয়ে শিশু শ্রম বন্ধে দরকার আইনের দৃষ্টান্তমূলক প্রয়োগ। প্রয়োজনে তাদের আনতে হবে সামাজিক সুরক্ষার আওতায়। শিশুদের শৈশব হারানোর বেদনার গল্প খুঁজেছেন সহকর্মী অন্তরা সেন, ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুর হক আকাশ। লেখাপড়ার পাঠ চুকেছে শৈশব পেরোনোর আগেই, বইয়ের রঙিন দুনিয়া দেখার আগেই ফিকে হয়ে গেছে জীবনের মলাট। বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নেয়া নাইম তাই হিসাব মেলাচ্ছে লেস কারখানায়। বাড়ির চাপে ঠেকে পড়ছি, এর মানে চলার পথ নাই, দেশে কাম কাজ নাই। 3 বছর ধরে ঝালাইয়ের কাজ করা ইয়ামিন বুক ভরে নিতে পারে না শ্বাস। হাতের কয়েক জায়গার পোড়া দাগ জানান দেয় প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাকে। শর্ট খেলে রাইতে ঘুমাইতে অসুবিধা হয়, যে গ্যান্ডিং মেশিন চালাইলে হাতে সমস্যা থাকে, যেমন হাত কেটে যায়, হাত কেটে গেছে, সিঁড়ি বসছিল 5টা। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বেআইনি হলেও দরিদ্রতার সুযোগে কম মজুরিতে নাইম ইয়ামিনদের মতো শিশুদেরই রাখা হচ্ছে কাজে। আবার পরিবারে বাড়তি আয়ের আশায় কখনো কখনো বিক্রি হচ্ছে দুরন্ত শৈশব। মোটর সাইকেলের কাজ করতে পারি, ইঞ্জিনের কাজ করতে পারি, চাক্কার কাজ করতে পারি, সব কাজ করতে পারি। কাজ করলে
পড়াশোনা তো করার ইচ্ছা ছিল, বাবা নাই, কি করব, টাকা লাগে না পড়াশোনা করতে। জাতীয় শিশুশ্রম জরিপ 2022 অনুযায়ী দেশে 5 থেকে 17 বছর বয়সী প্রায় 8.9% শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। 2013 সালে যা ছিল 8.7%। বিশেষজ্ঞরা বলছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে 2025 সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম বন্ধের নির্দেশনা থাকলেও পরিবহন, সেবা, কৃষি ও শিল্প খাতে প্রতিনিয়তই বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সামাজিক নিরাপত্তা না থাকা একটা বড় ইস্যু। আপনার শিক্ষা ব্যবস্থা এখন জীবনমুখী না, কর্মমুখী না, সেটা একটা বড় সমস্যা। এবং এটাকে জাতীয় কর্মসূচি আকারে নেওয়া হচ্ছে না, এটা এখনও সরকারি উদ্যোগে কিছু সীমাবদ্ধ প্রকল্প ভিত্তিক কার্যক্রম। শিশুশ্রম বন্ধে দৃষ্টান্তমূলক আইন প্রয়োগের সঙ্গে তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করেন তারা। কিছু আইন আছে খুব কঠোর হতে হয়, এখানে আপনি ওই দারিদ্রতা, এখানে অসহায়ত্ব, সেটা দ্বিতীয় বিষয়। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম, ঝুঁকিপূর্ণ কাজে কোনো শিশু যাবে না, এটি হচ্ছে প্রথম শর্ত। এবারে শিশুশ্রম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য হলো স্বপ্নের ডানায় ভর করি শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি। সচেতন নাগরিকরা বলছেন দৃপ্ত পদক্ষেপে শিশুদের এগিয়ে নিতে শৃঙ্খল ভেঙে তাদের বের করে আনতে হবে সবার আগে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। দিল্লিতে বসে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা আওয়ামী লীগের নেতা বুলবুলের সঙ্গে টেলিফোন কথোপকথনে তিনি বলেন তার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে এবং 227 জনকে তিনি হত্যার লাইসেন্স পেয়েছেন। এই বক্তব্যটি যখন ভাইরাল হয়, এরপরে ট্রাইব্যুনালের প্রসিকিউশন তদন্ত সংস্থা এই বক্তব্যটিকে ফরেনসিক করে তারা জানতে পারে যে এই বক্তব্যটি শেখ হাসিনার। এরপরই তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন তিনি। সাক্ষীদের ভয়ভীতি দেখিয়েছেন, এই বক্তব্য দিয়ে একই সঙ্গে হত্যার হুমকি দিয়েছেন। সেই কারণেই প্রসিকিউশনের তরফ থেকে আদালত অবমাননার অভিযোগ আনা হয় এবং শেখ হাসিনা এবং কথিত ওই যে আওয়ামী লীগ নেতা বুলবুল তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় এবং প্রথমে তাদের বক্তব্য জানতে চাওয়া হয় লিখিতভাবে অথবা সশরীরে এসে ট্রাইব্যুনালে বক্তব্য ব্যাখ্যা দিতে বলেন ট্রাইব্যুনাল। এরপরে তারা বক্তব্য দেননি। এরপরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় যে তারা যেন হাজির হয়ে এই বক্তব্যের ব্যাখ্যা ট্রাইব্যুনালকে দেন, কিন্তু সেটিও তারা করেননি। এরপরেই আজকে এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে। আইন অনুযায়ী এই মামলার আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে আইন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী। এই পর্যায়ে এসে ট্রাইব্যুনাল চিন্তা ভাবনা করছেন যে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা যায় কি না, অথবা অ্যামিকাস কিউরি হিসেবে, অর্থাৎ বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে গেলে বা বজায় রাখার প্রেক্ষিতে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা যায় কিনা বা এই মামলায় কোনো সিনিয়র আইনজীবীর পরামর্শ নেওয়া যায় কিনা, সেটি নিয়েই কিন্তু আজকে ভাবছেন। এটির বিষয়ে আজকে হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দিবেন। সাধারণত কোনো পলাতক আসামির পক্ষে আইনজীবী তখনই নিয়োগ করা হয় যে অপরাধের সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, তার পক্ষেই কেবল আইনজীবী নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু আদালত অবমাননার মামলার সাজা 1 বছর হলেও ট্রাইব্যুনাল চিন্তা ভাবনা করছেন যে নিরপেক্ষতার স্বার্থে বা আন্তর্জাতিক মান বজায় রাখার স্বার্থে তার পক্ষে বা সিনিয়র কোনো আইনজীবীর মতামত, তৃতীয় পক্ষ অর্থাৎ সিনিয়র কোনো আইনজীবীর মতামত নেওয়ার চিন্তাভাবনা করছে ট্রাইব্যুনাল। এটির বিষয়ে আমরা হয়তো আজকে জানতে পারবো যখন শুনানি শুরু হবে। এটাই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল উৎসব। বাহারি ফলের সমারোহ দেখতে ভিড় করছেন অনেকে। এই মুহূর্তে জেলা কৃষি অফিস চত্বরে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। ঋতু পরিক্রমায় আসলে বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই 3 মাসকে মধু মাস বলা হয়ে থাকে এবং এই মধু মাস অর্থে হচ্ছে বাহারি ফলের সমাহার এবং এই ফলগুলো কিন্তু এই মাসে একেবারে ঢল নামে বাজারে এবং সার্বিকভাবে ফলেরই মাস বলা হয়ে থাকে। এবং আমরা এই মুহূর্তে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে রয়েছে। এখানে বসেছে 2 দিন ব্যাপী ফল বৃক্ষ মেলা। আসলে এখানে বাহারি ফলেরই সমাহার, আম, জাম, কাঁঠাল, লিচু এই জাতীয় যতগুলো এই মাসের ফল বাজারজাত করা হয়ে থাকে বা গাছে ধরে, এই ফলগুলো নিয়ে এক ধরনের এখানে
স্টল সাজানো হয়েছে এবং এই ফলগুলোকে আসলে এই প্রজন্মের পাশাপাশি ফল পরিচিতি করার মূল উদ্দেশ্য এবং ফলের যে বৈশিষ্ট্য, ফলের যে গুণাবলী এবং ফলের আকার আকৃতি সার্বিক বিষয়গুলোই কিন্তু এই মেলায় তুলে ধরা হয়েছে। এবং আমরা দেখছিলাম এখানে যে কয়েকটি স্টল বসেছে, প্রত্যেকটি স্টলে এই অঞ্চলের যতগুলো ফল রয়েছে, বিশেষ করে আমের এলাকা, বরেন্দ্র এলাকায় আমের একটা বিশাল সম্ভাবনাময় বাজার তৈরি হয়েছে এবং এই আমের যতগুলো জাত রয়েছে অন্তত 25টি জাত নিয়ে কিন্তু এই স্টলটি একেবারে সাজানো হয়েছে এবং এখানে এই জাতগুলোকে উপস্থাপন করার মাধ্যমে এখানকার একদিকে যেমন এই আমের যে বৈশিষ্ট্য এবং এই আম বাণিজ্যিকের যে একটা অর্থনৈতিক বড় বাজার রয়েছে এই বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি 2 দিন ব্যাপী এই মেলার যে তাৎপর্য, ফল নিয়ে এক ধরনের এই অঞ্চলের বড় ধরনের কিন্তু অর্থনৈতিক কারবারে জড়িয়ে রয়েছে এলাকার মানুষ এবং এই বাজার ব্যবস্থাপনাকে টেকসই করে তোলার জন্য এই মেলার মূল উদ্দেশ্য। এবং আমরা দেখছিলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর এই জেলায় শুধুমাত্র আমেরই জাতের যে যতগুলো জাত আছে অন্তত 30টি জাত নিয়ে কিন্তু এই স্টলগুলো সাজানো হয়েছে এবং এই আমের বড় একটি বাজার এবং এই বাজারে প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে এই জেলায় এবং এই আমগুলো কিন্তু ধাপে ধাপে বাজারে আসছে এবং এই বাজারজাত করার পাশাপাশি এই মাসের যতগুলো ফলের গুণাবলী রয়েছে এবং ফলকে কিভাবে চাষ করা যায় এবং ফলের যে বৈশিষ্ট্যগুলো কৃষক এবং কৃষি সম্প্রসারণের একটা সম্পর্ক তৈরির লক্ষ্য নিয়েই কিন্তু এই মেলাটার বা উদ্দেশ্য এখানকার কৃষি সম্প্রসারণ জানিয়েছে। এই ছিল সার্বিক নওগাঁর ফলবৃক্ষ মেলার খবর আমার কাছে। জাতীয় ফল উৎসবের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। সাগরের উত্তাল ঢেউয়ে মহেশখালীতে বন্ধ রয়েছে এলএনজি সরবরাহ। এতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গ্যাস সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে নগরীর কদমতলীর ফিলিং স্টেশনের সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম নগরের অধিকাংশ সিএনজি যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানে সরবরাহ বন্ধ আছে। আমরা এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে আছি সেখানেও দেখছেন যে কর্মচারীরা সব কিছু বন্ধ করে বসে আছেন এবং তারা যতটুকু বলছেন মূলত গতকাল রাত থেকে গ্যাসের চাপ কমতে থাকে, ফলে দেখা গেছে যে অনেক যানবাহনের সারি ছিল গ্যাস না থাকার কারণে আজকে সকাল থেকে তারা অলস বসে আছে। আর কিছু কিছু সিএনজি স্টেশন খোলা, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে যানবাহনের দীর্ঘ সারি, গ্যাসের চাপ কম থাকায় যানবাহনে যে পর্যাপ্ত গ্যাস প্রয়োজন সেই গ্যাসগুলো তারা পাচ্ছে না। তবে তারা বলতে পারছেন না যে কখন আসলে এই যে গ্যাস সংকট সেটা কাটবে। ইতিমধ্যে আমরা কর্ণফুলী ডিস্ট্রিবিউশনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মহেশখালীতে এলএনজি যে স্টেশন আছে সেখানে সাগর উত্তাল থাকার কারণে নোঙর করতে না পারার জাহাজের সেই কারণেই আসলে গ্যাসের যে সরবরাহ সংকট সেটা তৈরি হয়েছে এবং মূলত আবহাওয়া ঠিক না হলে এই সংকট কাটানো মুশকিল হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি শিল্প কলকারখানাগুলো, আমরা বিজেএমএ নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিকেলের পর থেকে গার্মেন্টসগুলোতেও আসলে যেসব গার্মেন্টস গ্যাসে চলে সেখানেও চাপ কমতে তারা দেখেছেন এবং ফলে যে উৎপাদন সেই উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তারা শঙ্কা করছেন যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় তাহলে শিপমেন্টের ক্ষেত্রে যে জটিলতা সেটা তৈরি হতে পারে। তবে যদি আবহাওয়া যদি ভালো না হয় আসলে কতটুকু, বিশেষ করে আপনারা জানেন যে চট্টগ্রামের গ্যাসের যে সরবরাহ সেটা পুরোটাই আসলে এনজির উপর নির্ভর করে, ফলে চট্টগ্রামে এই সংকটটা বেশি দেখা দিয়েছে এবং কর্তৃপক্ষ বলছেন যে যদি আবহাওয়া ঠিক হয় তখন আসলে যে গ্যাসের সংকট সেটা কেটে যাবে। তবে আবাসিক এলাকাগুলোতে এখনো পর্যন্ত শেষ সংকট তেমন দেখা যাচ্ছে না বলে আমরা বিভিন্ন জায়গায় কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। যশোরে করোনা আক্রান্ত আরও একজন মারা গেছেন। এ নিয়ে দুদিনে দুজনের মৃত্যু হলো। মধ্যরাতে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান ইউসুফ আলী। ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে 13 জন হাসপাতালে ভর্তি হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর আগে মঙ্গলবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত শেখ আমিরও মারা যান। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে দেশজুড়ে ফাইবার নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। দেয়া হচ্ছে নতুন এনটিটিএন লাইসেন্স। এরই মধ্যে আবেদন করেছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন। তালিকায় আছে আরও বাংলাফোন সহ 4 প্রতিষ্ঠান। তবে যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে বাংলাফোন। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট।
মোবাইল অপারেটরদের তথ্য মতে 4G ইন্টারনেট সেবা দিতে প্রতিটি টাওয়ারে সেকেন্ডে 200 থেকে 450 Mbps পর্যন্ত ব্যান্ডউইথ সরবরাহ করতে হয়। 5Gতে যা দাঁড়াবে 1 থেকে 4 Gbps পর্যন্ত। এই ব্যান্ডউইথ সঞ্চালনে 60 থেকে 80% টাওয়ারে দরকার ফাইবার সংযোগ। বর্তমানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং 6 এনটিটিএন অপারেটর মিলে দেশ জুড়ে 1,84,417 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে, যার বড় অংশই ঝুলন্ত। উচ্চ খরচ আর ঝুলন্ত তারের কারণে 46,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 30%। এ অবস্থায় শক্তিশালী ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরিতে জোর দিচ্ছে বিটিআরসি। এই জায়গায় যত ইনভেস্টমেন্ট দরকার ছিল এত ইনভেস্টমেন্ট আসে নাই, যার ফলে এখনও প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে আমাদের ফাইবার অপটিক যায় নাই, যেখানে গেছে ওভারহেড। এই জায়গাটায় লাগবে হচ্ছে অনেক ইনভেস্টমেন্ট। সো দিস ইজ দ্য রিজন এইটাকে আমরা ওপেন করেছি। এরই অংশ হিসেবে ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে এনটিটিএন লাইসেন্স চেয়েছে বাংলা লিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন সহ 5 প্রতিষ্ঠান। এনটিটিএন বলি, টাওয়ারকো বলি বা অন্য লাইসেন্সদের সঙ্গেও যদি বলি, পার্টনারশিপে আমরা কিভাবে কস্ট অপটিমাইজেশন এবং আরো ভালো সার্ভিস আমাদের কাস্টমারের কাছে ওয়ান উইন্ডোতে দিতে পারি, এটা আমাদের লক্ষ্য। নথিপত্রে দেখা যায় 5 প্রতিষ্ঠানের মধ্যে বাংলাফোনকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। অপেক্ষা শুধু টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের। এনটিটিএন গাইডলাইন অনুযায়ী যোগ্য না হলেও বিবেচনায় রাখা হয়েছে ভিয়নকে। বিসিসির আবেদন আছে অধিকতর পর্যালোচনার তালিকায়। আইএসপি লাইসেন্স থাকায় বিবেচনা করা হয়নি ম্যাঙ্গোর আবেদন। লাইসেন্স দেওয়ার আগে বাজার সক্ষমতা যাচাই করার আহ্বান বৃহৎ প্রতিষ্ঠান ফাইবার অ্যাটমের। যে 6টা লাইসেন্সই অনেক বেশি এই এতটুকু একটা দেশের জন্য। তারপর যদি আরও 2-3টা লাইসেন্স চলে আসে তখন কি হবে, তখন এটা আল্লাহ জানে। বর্তমানে মোবাইলে 18 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাংলাদেশ কিন্তু তাদের প্রথম ইনিংস শেষ করেছে 495 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। নাহিদ রানা এবং কি হাসান মাহমুদ সকালে 11 রান যুক্ত করেছে দলের গতকালকের ইনিংসের সঙ্গে। বাংলাদেশের এখন চ্যালেঞ্জটা কিন্তু বোলারদের, এবং কি বলা যায় যে নাহিদ রানা হাসান মাহমুদ দুজনই কিন্তু পেস অ্যাটাক দিয়ে শুরু করেছে। নাহিদের যে গতির ঝড়, সেই ঝড় যদি এই গলে উঠে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। তবে স্পিনারদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে এই উইকেটে। গল সবসময় প্রথম 2 দিন কিংবা আড়াই দিনের পরে কিন্তু স্পিনারদের হয়ে কথা বলে। সেই জায়গা থেকে আমাদের যে স্পিন অ্যাটাক রয়েছে, তাইজুল ইসলাম রয়েছেন, নাইম হাসান রয়েছেন, তারা রেগুলার স্পিনার, একেবারে স্পেশালিস্ট স্পিনার বলতে হয় তাদেরকে। পাশাপাশি নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছি ম্যাচের আগে অনুশীলনে বোলিং করেছেন। মমিনুল হক তিনিও বোলিং করেছেন। এখন দেখার বিষয় তারাও আসলে বোলিংয়ের অ্যাটাকের সঙ্গে যুক্ত হন কিনা, বা কোনো ধরনের বড় একটি পার্টনারশিপ হলে যেমন অনিয়মিত বোলাররাও বল করে, সেই ক্ষেত্রে হয়তো নাজমুল শান্ত এবং কি মমিনুলকেও আমরা দেখতে পাবো। তবে এখন পর্যন্ত যেমনটা মনে হচ্ছে যে উইকেটের আচরণ, সেক্ষেত্রে কিন্তু এখনও ব্যাটারদের পক্ষেই রয়ে গেছে। বলা চলে যে আজকের দিনটা কিংবা অর্ধেক দিনও কিন্তু ব্যাটসম্যানদের হয়ে কথা বলবে এই গলের উইকেট। সেক্ষেত্রে বাংলাদেশকে বোলারদেরকে বেশ চ্যালেঞ্জই নিতে হবে এবং কি লাইন লেন্থ মেনটেন করে কিন্তু বল করতে হবে, শ্রীলঙ্কা যেমনটা করেছে। এবং কি গতকালকেও যিনি বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনি আসলে বলছিলেন যে শিক্ষাটা নিতে চান শ্রীলঙ্কান বোলারদের। বাংলাদেশ যখন বড় বড় পার্টনারশিপ করছিল তখন কিন্তু একটা লাইন লেন্থ মেনটেন করে ওই ফিল্ডিং সেট আপ নিয়ে যেভাবে বোলিংটা করেছে, এবং সেই কাজটা কিন্তু বাংলাদেশ বোলারদেরও করতে হবে। যদিও আজকের শেষ অংশে দিনের কিছুটা হলেও সুবিধা পাবে, যেমনটা আগের ইনিংসে ছিল না। সেই জায়গা থেকে বলা যায় যে ভালো একটা বোলিং স্পেল যদি বাংলাদেশ উপহার দিতে পারে, সেক্ষেত্রে যে লাগামটা বাংলাদেশ ধরেছে গল টেস্টের বড় একটা স্কোর করে দিয়ে, সেটা কিন্তু বোলিংয়ের ভালো বোলিং স্পেল আসলে কিন্তু সেই লাগামটা বাংলাদেশের পক্ষেই থাকবে। অন্যদিকে যদি শ্রীলঙ্কা বড় সংগ্রহ গড়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ওই ম্যাচ ড্রয়ের দিকে এগোনো ছাড়ার কোনো উপায় নেই। তো আমার কাছে গল থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইরানের পুলিশ কার্যালয়ে পাল্টা আক্রমণ। হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ট্রাম্প।
এবং 2027 সালে নতুন কারিকুলাম শুরু হবে 6ষ্ঠ শ্রেণী থেকে। অনুকরণ নয়, দেশের প্রেক্ষাপট বিবেচনায় প্রবর্তনের দাবি। শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিতের পরামর্শ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।